হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ডাব্লিউবি এডুকেশন। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তা আজকের আমরা সপ্তম শ্রেণীর যে জিওগ্রাফি বই আছে তার চ্যাপ্টার 11 ইউরোপ মহাদেশের পার্ট 2টা শুরু করছি। যারা যারা এখনও পার্ট 1টা দেখোনি তারা আগে পার্ট 1টা দেখো, তারপর পার্ট 2টা দেখবে। তা কালকেরে আমরা রুট শিল্পাঞ্চল অবধি পড়েছিলাম। আজ আমরা লন্ডন অববাহিকা থেকে পড়াটা শুরু করছি। তা দেখো, লন্ডন শহর ইংল্যান্ডে অবস্থিত, আর ইংল্যান্ড হলো সেই দেশ যেখান থেকে ইংরেজরা ভারতে এসেছিল। কলকাতা শহর যেমন গঙ্গা নদীর ধারে অবস্থিত, তেমনি লন্ডন শহরটা টেমস নদীর ধারে গড়ে উঠেছে। তাহলে লন্ডন শহরটা কোথায় গড়ে উঠেছে? না, লন্ডন শহরটা টেমস নদীর ধারে গড়ে উঠেছে। লন্ডন শহরের কাছে গ্রিনিচের ওপর দিয়ে মূলমধ্যরেখা গেছে। তাহলে গ্রিনিচের ওপর দিয়ে মূলমধ্যরেখা গেছে লন্ডন শহরের কাছে। তা এখানে এই দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে। ব্রিটিশ যুক্তরাজ্যের রাজধানী লন্ডন প্রাকৃতিক ও অর্থনৈতিক দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ। তাহলে ব্রিটিশ যুক্তরাজ্যের রাজধানী হচ্ছে লন্ডন। এক নজরে লন্ডন অববাহিকা। অবস্থান ব্রিটিশ যুক্তরাজ্য। সীমানা উত্তরে চিল্টন উচ্চভূমি, দক্ষিণে নর্থ টাউন্স উচ্চভূমি, পশ্চিমে রেডিং শহর এবং পূর্বে উত্তর সাগর। ক্ষেত্রফল প্রায় ৭,৭৬০ বর্গ কিমি। অববাহিকার আকৃতি মাটির সরার মতো। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, আকৃতিটা লন্ডন অববাহিকার কীরকম? মাটির সরার মতো। প্রধান নদী হচ্ছে টেমস, আর প্রধান বিমানবন্দর হচ্ছে হিথ্রো। এবার দেখো লন্ডন অববাহিকার প্রাকৃতিক পরিবেশ। ব্রিটিশ যুক্তরাজ্যের দক্ষিণ পূর্ব দিক থেকে প্রবাহিত টেমস নদীর উভয় তীরে চিল্টন ও নর্থ টাউন্স নামক দুটো পর্বতের মধ্যবর্তী নিম্ন সমতল ভূমিতে এই লন্ডন অববাহিকার অবস্থান। এটা কিন্তু লন্ডন অববাহিকার অবস্থান, এটা তোমরা ভালো করে পড়বে। ব্রিটিশ যুক্তরাজ্যের রাজধানী লন্ডন এই অববাহিকায় অবস্থিত, তাই এর নাম লন্ডন অববাহিকা। কোয়েশ্চেন এটা আসতে পারে যে লন্ডন অববাহিকা কেন, বা লন্ডন অববাহিকা কি, কোথা থেকে অবস্থান, সেই জিনিসটা তোমরা এইটা পড়লে উত্তরটা লিখতে পারবে। লন্ডন অববাহিকা অঞ্চলের প্রায় মাঝখান দিয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে টেমস নদী বয়ে চলেছে। টেমস নদীর মোহনার কাছাকাছি বা লন্ডন অববাহিকার পূর্ব দিকে বিশেষ কোনো উচ্চভূমি দেখা যায় না। তবে উচ্চ অঞ্চলে বিশেষত উত্তর পশ্চিম এবং দক্ষিণ দিকে চিল্টন, হোয়াইট হর্স ও নর্থ টাউন্স নামে তিনটি উচ্চভূমি লক্ষ্য করা যায়। তাহলে উচ্চভূমির নামগুলো তোমাদের মনে রাখতে হবে। অতীতে এই উচ্চভূমি অঞ্চলের মাঝখানের অংশ বসে গিয়ে এই নিম্নভূমির সৃষ্টি হয়েছে। পরবর্তীকালে টেমস ও তার বিভিন্ন উপনদীর সঞ্চয় কার্যের ফলে এই লন্ডন অববাহিকা অঞ্চলের উদ্ভব হয়েছে। এবার দেখো, লন্ডন অববাহিকা অঞ্চলের প্রধান নদী টেমস, এটা আমরা আগের পাতায়ও পড়েছি। এই নদী পশ্চিমে কটসওল্ডস পাহাড়ে উৎপন্ন হয়ে হোয়াইট হর্স ও চিল্টন পর্বতের মধ্যবর্তী গোরিং গ্যাপের মধ্য দিয়ে লন্ডন অববাহিকায় প্রবেশ করেছে। তাহলে গোরিং গ্যাপটাও আমাদের মনে রাখতে হবে। পরে পূর্ব দিকে প্রবাহিত হয়ে উত্তর সাগরে গিয়ে মিশেছে। টেমসের প্রধান উপনদীগুলোর মধ্যে লি, রোডিং, ওয়ে, মোল প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। টেমসের প্রধান উপনদীর নাম যদি আসে তখন তোমরা লি, রোডিং, ওয়ে, মোল প্রভৃতি এগুলো লিখতে পারবে। লন্ডন মানে সারা বছর মেঘলা আকাশ, ঝিরঝিরে বৃষ্টি, শীতল ও স্যাঁতস্যাঁতে আবহাওয়া। পাশের সমুদ্র দিয়ে প্রবাহিত উষ্ণ স্রোতের প্রভাবে শীতকালীন উষ্ণতা খুব কমে না। পশ্চিমা বায়ুর প্রভাবে এখানে সারা বছরই বৃষ্টিপাত হয়, যদিও এর পরিমাণ কম। উষ্ণতা হচ্ছে দেখো লন্ডন অববাহিকার গ্রীষ্মকালীন 18 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াস অথবা সেন্টিগ্রেডও বলতে পারো, আর শীতকালীন হচ্ছে 3 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। বৃষ্টিপাত হচ্ছে 60 থেকে 75 সেন্টিমিটার। এবার দেখো, ঘন জনবসতি, শহরায়ন ও শিল্পায়নের কারণে এখানকার বনভূমির পরিমাণ খুবই কম। তবে উচ্চভূমি ও পাহাড়ের গায়ে কিছু ওক, বার্চ, অ্যাশ, লক, পাইন, বীচ প্রভৃতি গাছের বনভূমি দেখা যায়। লন্ডন অববাহিকার অর্থনৈতিক পরিবেশ। বসতি ও শিল্পের প্রয়োজনে লন্ডন অববাহিকার বেশিরভাগ জমি ব্যবহৃত হয়। তবু স্থানীয় চাহিদা মেটানোর জন্য এখানে কিছু কিছু অঞ্চলে উন্নত যান্ত্রিক পদ্ধতিতে মিশ্র কৃষির মাধ্যমে কৃষিকাজ করা হয়ে থাকে। এখানকার কৃষির প্রধান বৈশিষ্ট্য হলো প্রচুর পরিমাণে সবজি চাষ। তাহলে কৃষির কিন্তু একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে প্রচুর পরিমাণে সবজি চাষ, এটা তোমরা পড়ে নেবে। বিপুল শহরবাসীর খাদ্যের চাহিদা মেটানোর জন্য ছোট ছোট খামারে ফল ও শাকসবজি
উৎপাদন করে ট্রাকে করে শহরে পাঠানো হয়, একে ট্রাক ফার্মিং বলে। তাহলে ট্রাক ফার্মিং কাকে বলে সেটা তোমরা এখান থেকে পড়ে বুঝতে পারবে। এবার দেখো, পচনশীল নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলি দ্রুত পাঠানোর জন্য এই ব্যবস্থা করা হয়। তাহলে ট্রাক ফার্মিং কেন করা হয়, তাহলে তোমাদের এই লাইনটা লিখলে তার উত্তরটা হবে। নদী উপত্যকায় গম, যব, ভুট্টা আর চিলটন ও ডাউন্সের উচ্চভূমিতে মিশ্র কৃষি পদ্ধতিতে ওটস ও আলুর সঙ্গে পশুখাদ্য হিসাবে হে, স্লোয়ার ঘাসের চাষ করা হয়। পাশাপাশি উত্তর সাগর থেকে প্রচুর মাছও ধরা হয়। টেমস নদীর তীরে অবস্থিত লন্ডন শহরটি এখানকার প্রধান শহর, বন্দর এবং শিল্প বাণিজ্য কেন্দ্র। এই অঞ্চলে রেলপথ ও সড়কপথ জালের মতো ছড়িয়ে রয়েছে। তাছাড়া লন্ডন যেমন একটি বিখ্যাত নদীবন্দর, তেমনই আন্তর্জাতিক বিমানপথেরও কেন্দ্র। শিল্প বিপ্লবের পর থেকে এখানে দ্রুত শিল্পোন্নয়ন হয়েছে। অর্থনৈতিক সমৃদ্ধির কারণে লন্ডন ঘনবসতিপূর্ণ অঞ্চলে পরিণত হয়েছে। মানুষের বাসস্থানের অভাব মেটাতে রেডিং, নিউব্যারি, ক্রয়ডন প্রভৃতি অনেক শহর গড়ে উঠেছে। এবার দেখো, লন্ডন অববাহিকার শিল্প ও শিল্পকেন্দ্র। তাহলে ইঞ্জিনিয়ারিং হচ্ছে গিলফোর্ড, মোটর গাড়ি নির্মাণ লুটন, অক্সফোর্ড, জাহাজ মেরামতি চ্যাথাম, বিমান ও বিমান যন্ত্রাংশ রেডিং, হ্যামেল, হ্যামস্টেড, বৈদ্যুতিক ও কৃষিযন্ত্র রেডিং আর নিউব্যারি, ছাপখানা বা মুদ্রণ ওয়াচফোর্ড, কাগজ পারফ্লিক্ট, নর্থফ্লিক্ট আর ডার্টফোর্ড, রাসায়নিক দেশলাই লন্ডন, তথ্য প্রযুক্তি বিস্কুট রেডিং, ডেয়ারি ও ময়দা চিলেস্টার আর এসেক্স। দেখো, এগুলো হচ্ছে শিল্প আর এগুলো হচ্ছে শিল্প কেন্দ্র। এই নামগুলো একটু হালকা হালকা পড়বে। লন্ডন শহর পশম, চা, রবার ইত্যাদি পণ্যের একটি প্রধান বাণিজ্য কেন্দ্র হিসেবে খ্যাত। টেমস নদীর খাঁড়ি মুখে অবস্থিত লন্ডন বৃহত্তম পুনঃরপ্তানি বন্দর। আমদানিকৃত বন্দর পুনরায় এই বন্দর থেকে রপ্তানি হয়। এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে উৎপাদিত দ্রব্য এখানে আসে এবং ক্রয় বিক্রয়ের পর এই বন্দর দিয়ে অন্যান্য দেশে রপ্তানি করা হয়। তাহলে লন্ডন অববাহিকায় আমি যেই জায়গাগুলো হাইলাইট করেছি সেগুলো কিন্তু অতি অবশ্যই করে পড়তেই হবে। এবার দেখো, পোল্ডার ভূমি। একটা ছোট্ট দেশের ছোট্ট ছেলের গল্প। নাম ছিল তার হান্স। একদিন হান্স সন্ধ্যের সময় রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ তার চোখ পড়ল রাস্তার পাশের উঁচু দেয়ালের গায়ের একটা ফাটল দিয়ে জল চুইয়ে পড়ছে। হান্সের বুকের ভেতরটা নিমেষে আতঙ্কে শিউরে উঠল আসন্ন বিপদের কথা ভেবে। ফাটলটা আরেকটু বড় হলেই ওপাশের সমুদ্রের জল হু হু করে গ্রামে ঢুকে পড়বে আর ভাসিয়ে নিয়ে যাবে গ্রামের পর গ্রাম। তাই কোনো কথা না ভেবে হান্স তার হাতটা মুঠো করে ঢুকিয়ে দিল বাঁধের ফাটলের মধ্যে এবং ওইভাবেই বসে রইল। রাতের দিকে তার বাবা মা আর গ্রামের লোকজন খুঁজতে খুঁজতে তাকে ওইভাবে বসে থাকতে দেখতে পেল। তারপর তারা যখন জানতে পারল যে হান্স কিভাবে তাদের গ্রামকে রক্ষা করেছে, তখন সবাই হান্সকে জড়িয়ে ধরল আর তার বীরত্বের জন্য খুব প্রশংসা করল। এই সুন্দর গল্পটা তো অনেকেরই জানা। জানো এই হান্স কোন দেশের ছেলে? হল্যান্ড বা নেদারল্যান্ড। আর যে অঞ্চলকে সে রক্ষা করেছিল তা হলো পোল্ডার ভূমি। এবার দেখো, পোল্ডার ভূমি কী? আসলে নেদারল্যান্ড দেশটা খুব ছোট, তাই কৃষি ও অন্যান্য কাজের জন্য জমিরও খুব অভাব। এই সমস্যা দূর করার তাগিদে দেশের উত্তর পশ্চিমে জুইডা জি উপসাগরের বিশাল অগভীর জলভাগে উঁচু কংক্রিটের বাঁধ দিয়ে মাটি ভরাট করে নতুন ভূমি তৈরি করা হয়েছে। সমুদ্র থেকে উদ্ধার করা এইসব নিচু সমতল ভূমিকে পোল্ডার ভূমি বলে। নেদারল্যান্ডে একাদশ শতাব্দীতে প্রথম পোল্ডার ভূমি তৈরির কাজ শুরু হয়েছিল। আগে তা করা হতো প্রাচীন পদ্ধতিতে। এখন প্রযুক্তিবিদ্যার উন্নতির সাথে সাথে এই কাজে আধুনিকতার ছোঁয়া এসেছে। নেদারল্যান্ডে প্রায় 3000-এর বেশি ছোট বড় পোল্ডার রয়েছে। এদের মধ্যে জুইডার জি হলো সবচেয়ে বড় প্রকল্প। এছাড়া জিল্যান্ড, জিপে, জুইড প্লাস, আনা পাওলোনা, প্রিন্স আলেকজান্ডার বিশেষ উল্লেখযোগ্য। পোল্ডার ভূমি কীভাবে তৈরি করা হয়? প্রথমে অগভীর জলভূমি বা সাগরের কিছু অংশ চারিদিকে মাটি বা কংক্রিটের বাঁধ দিয়ে ঘিরে ফেলা হয়। এই বাঁধের ভিতরে জল নিকাশি চক্র খাল থাকে। এরপর এই ঘেরা জলভূমি পাম্পের সাহায্যে কাদা জলে ভরাট করা হয়। জলাভূমির তলদেশে পলি থিতিয়ে যাওয়ার পর ওপরের জল পাম্পের সাহায্যে খাল দিয়ে সমুদ্রে ফেলে দেওয়া হয়। তারপর পলি শুকিয়ে গেলে ওই জমিকে বেশ কয়েক বছর ফেলে রাখা হয় লবণমুক্ত করার জন্য।
অবশেষে জমিকে কৃষিকার্যের উপযুক্ত করে তোলার জন্য সেখানে বেশ কয়েক বছর বিভিন্ন পশুখাদ্যের যেমন হেক লেওয়া চাষ ও পশুপালন করা হয়। পরে জমি কৃষির উপযুক্ত হলে বিট, ওট, সূর্যমুখী, টিউলিপ প্রভৃতি শস্য ও ফুলের চাষ শুরু হয়। দেখো এখানে ছবির মাধ্যমে দেয়া আছে, তোমরা কিন্তু ছবিটাও আঁকা প্র্যাকটিস করবে, তার সাথে সাথে পোল্ডার ভূমি কী করে তৈরি হয় এই দুটোই কিন্তু তোমাদের লিখে আর এটা এঁকে প্র্যাকটিস করতে হবে, কারণ এটা কিন্তু 5 নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। এবার দেখো পোল্ডার ভূমির প্রাকৃতিক পরিবেশ। পোল্ডার ভূমি হলো সমুদ্র থেকে উদ্ধার করা নিম্ন সমতল ভূমি, প্রধানত আইসেল, মাস এবং রাইন নদীর মধ্যবর্তী বদ্বীপের নিচু অংশে পোল্ডার ভূমি গড়ে উঠেছে। তাহলে পোল্ডার ভূমি কোথা থেকে গড়ে উঠেছে বা কিভাবে গড়ে উঠেছে তখন তোমরা এই লাইনটা লিখবে। সমগ্র পোল্ডার অঞ্চলকে ভূমির ব্যবহার অনুযায়ী 3 ভাগে ভাগ করা হয়, যথা উত্তর ও উত্তর পূর্বে গ্রোনিং এন্ড ফিজল্যান্ড ও ওভার রিসেল, পশ্চিম ও মধ্যভাগে নুট হল্যান্ড ও ডর্চ রিচট এবং দক্ষিণে জুইট হল্যান্ড। এই নামগুলো কিন্তু একটু কঠিন, কিন্তু আস্তে আস্তে পড়লে দেখবে সব মুখস্থ হয়ে যাবে। এখানকার কোনো কোনো এলাকা সমুদ্রপৃষ্ঠ থেকে 10 ফুটেরও নিচে অবস্থিত। বৃষ্টিপাতের ফলে জল জমলে তা পাম্প করে নিকাশি খালে ফেলে দেওয়া হয়। এখানকার বেশিরভাগ জায়গায় সমুদ্রের কাদামাটি দেখা যায়। এই অঞ্চলের মধ্যে দিয়ে রাইন ও তার কয়েকটি উপনদী যেমন লেক, ওয়াল, মাস প্রবাহিত হয়েছে। এই নদীগুলির ধারে পলিমাটি দেখা যায়। পোল্ডারল্যান্ড শীতল নাতিশীতোষ্ণ মণ্ডলে অবস্থিত, তবে উষ্ণ উত্তর আটলান্টিক সমুদ্রস্রোত এই অঞ্চলের পাশ দিয়ে বয়ে যায় বলে এখানকার জলবায়ু সমভাবাপন্ন, অর্থাৎ শীতকাল খুব শীতল নয়, গড় তাপমাত্রা 3 ডিগ্রি সেন্টিগ্রেড, আবার গ্রীষ্মকালও খুব তীব্র নয়, গড় তাপমাত্রা 16 ডিগ্রি সেন্টিগ্রেড। পশ্চিমা বায়ুর প্রভাবে এখানে সারা বছরই বৃষ্টি হয়, তবে এর পরিমাণ খুব কম, বার্ষিক গড়ে 70 সেন্টিমিটার। এখানে ওক, পার্চ ইত্যাদি বৃক্ষ এবং তৃণভূমির প্রাধান্য দেখা যায়। এবার দেখো পোল্ডার ভূমির অর্থনৈতিক পরিবেশ। নতুন পোল্ডারগুলিতে জমির লবণাক্ততা কমানোর জন্য হে, ক্লোয়ার প্রভৃতি ঘাসের চাষ করা হয়। গম, ওট, জব, রাই, আলু প্রভৃতি চাষ করা হয় পুরনো লবণমুক্ত জমিতে। এখানকার বেশিরভাগ খামারগুলিতে মিশ্র কৃষি পদ্ধতিতে চাষের কাজ করা হয়। এখানকার বিস্তীর্ণ জমিতে নানা রঙের টিউলিপ, কসমস, গ্ল্যাডিওলি প্রভৃতি ফুলের চাষ করা হয়। আবার শীতল ও কম আলোযুক্ত অঞ্চলে গ্রিন হাউস বা কাচের ঘরে সবজির চাষ করা হয়। পোল্ডার ভূমির শিল্প ও পরিবহন ব্যবস্থা অত্যন্ত উন্নত। চক্রখালগুলিও পরিবহনের কাজে ব্যবহৃত হয়, তবে খনিজ সম্পদের বিশেষ অভাব রয়েছে। গ্রোনিয়েন অঞ্চলের প্রচুর প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়, আর দি হেগের কাছে খনিজ তেল পাওয়া যায়। অ্যামস্টারডাম, রটারডাম, গ্রোনিয়েন, হার্লেম, লেভেন, ইজমুইডেন, দি হেগ, ফ্লাশিং প্রভৃতি শহরগুলিতে লৌহ ইস্পাত, পেট্রো রাসায়নিক, জাহাজ নির্মাণ, ডেয়ারি, খাদ্য প্রক্রিয়াকরণ, কাগজ, চামড়া, প্রসাধনী প্রভৃতি শিল্প গড়ে উঠেছে। দেখো এই শহরগুলোর নামগুলো কিন্তু একটু কঠিন, কিন্তু আস্তে আস্তে তোমাদের পড়ে এগুলো মুখস্থ করে ফেলতেই হবে। কৃষি শিল্প ও পরিবহন ব্যবস্থার উন্নতির কারণে পোল্ডার ভূমির জনবসতি খুব ঘন। এখানকার প্রধান শহর অ্যামস্টারডাম, নেদারল্যান্ডের রাজধানী এবং বিখ্যাত বন্দর। তাহলে নেদারল্যান্ডের রাজধানী হচ্ছে অ্যামস্টারডাম। হিরে কাটা ও পালিশ শিল্পের জন্য অ্যামস্টারডাম পৃথিবী বিখ্যাত। তো এই আমাদের ইউরোপ মহাদেশটা এখানেই শেষ হলো। আমি তোমাদের যা যা পড়ালাম সেগুলোই যদি তোমরা বারবার করে পড়ো, যেখানগুলো হাইলাইট করলাম, যেখানগুলো পড়তে বললাম, তার বাইরে তোমরা দেখবে আর কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে না। আশা করি ভিডিওটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি, কিন্তু কোনো জায়গায় যদি কোনো অসুবিধা হয় আমায় কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইবের সাথে সাথে বেল নোটিফিকেশানটাও অলে প্রেস করে দেবে। নিজের বন্ধুবান্ধবদের ভিডিওটা শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ চ্যানেলে ভিজিট করার জন্য।